রাত 1:40। হঠাৎ একজন নার্স এসে অধরাকে বলল, সেই কখন থেকে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। যান, কোনো এক জায়গায় গিয়ে বসুন। এভাবে রোগীর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন না। রাত 3:06। হঠাৎ একটি মহিলা এসে অধরাকে বলল, এই যে শুনছো মা, এই 3য় তলায় অপারেশন থিয়েটারটা কোন দিকে একটু বলবে আমাকে? আমার মেয়েকে নিয়ে গেছে সেখানে, আমার নাতি নাতনি হবে তো তাই। অধরা হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলল, ওই দিকে। অধরার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। এটা যে কোনো মানুষের গলা তা বোঝার উপায় নেই। তাই মহিলাটি বলল, কি হয়েছে মা তোমার? তোমার গলা এমন লাগছে কেন? আর তুমি এভাবে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? উত্তর না পেয়ে, আচ্ছা মা, তোমার সাথে পরে কথা হবে, আমি আগে একটু আমার মেয়েকে দেখে আসি, থাকো তুমি। মহিলাটি চলে গেল। ভোর 5:23। একজন ক্লিনার এসে অধরাকে বলল, দেখি একটু সরে দাঁড়ান তো, জায়গাটা একটু ঝাঁটা দেই। কি হলো, সরো। অধরা টলতে টলতে সরে দাঁড়ালো। অধরা এমনভাবে টলছে যেন মনে হচ্ছে সারা রাত নেশা করেছে। কিন্তু না, সে নেশা করেনি, বরং সারা রাত হসপিটালের 305 নং কেবিনের দরজার সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, দরজার বাহিরেই দাঁড়িয়েছিল, কারণ ভেতরে ঢোকা যে তার নিষেধ। ক্লিনার কাজ করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর 305 নং কেবিনের দরজা খুলে বেরিয়ে এলেন আরিফা বেগম। দরজা খুলেই দেখলেন অধরা দাঁড়িয়ে আছে দরজার সামনে। স্পষ্ট বুঝতে পারলেন মেয়েটা সারা রাত ঘুমায়নি। অপূর্ব সেই চোখ দুটির নিচে কালো দাগ পড়ে গেছে। কিন্তু অধরাকে কিছু না বলে আরিফা বেগম সেখান থেকে চলে গেলেন। অধরা তার চলে যাওয়াটা দেখল। কিছুক্ষণ পরে সে রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। রুমের ভিতরে ঢুকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার কাছে। তারপর আস্তে আস্তে বেডের দিকে এগোলো। বেডের থাকা রোগীর হাতটা ধরে আস্তে আস্তে বলতে লাগলো, আফনান, আফনান, ওঠো। আর কত নাটক করবা? অনেক হয়েছে, এবার বন্ধ করো তোমার এই নাটক। জানো এই হসপিটালের ডাক্তাররা কি বলেছে? বলেছে তুমি নাকি কোমায় চলে গেছো, তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাকি অনেক কম। আরে পাগল হয়ে গেছে এই ডাক্তাররা, তারা জানে না যে তুমি নাটক করছো। ও কি করে ওনারা বুঝবেন বলো তো? রাগ মাপার যন্ত্রটা তো এখন আবিষ্কার হয়নি, তাই। এই তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? এই ওঠো, প্লিজ ওঠো। দেখো আমি এসেছি তোমার কাছে, আমাকে একটু জড়িয়ে ধরবে না? শোনো না, আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না, সব সময় তোমার সাথে থাকব, আর কখনো তোমাকে রাগাবো না। ওঠো না। হঠাৎ অধরার চোখ পড়ল আফনানের পেছনের কাচের জানালার ওপরে। অধরা আবার বলল, দেখো আফনান, আমার চোখের কাজল লেপটে গেছে, তুমি বকবে না এবার আমায়? কথা দিলাম, এবার থেকে তুমি যখনই আমাকে সাজতে বলবে আমি তখনই সাজবো। আমি শুধু তোমার জন্যই সাজবো। যেখানে যেতে বলবে সেখানেই যাব, তুমি যেভাবে চা খেতে বলবে সেভাবেই খাবো, কথা দিলাম তোমায়। হঠাৎ করেই জোরে জোরে কাঁদতে লাগলো অধরা। সব দোষ আমার, সব 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 দোষ আমার, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আজ আমার জন্য তোমার এই অবস্থা। আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে আজ তুমি দিশা আপুর সাথে সুখে সংসার করতে পারতে। এই শুনছো তুমি? প্লিজ ওঠো, আমার দিকে তাকাও, কথা বলো না আমার সাথে। কথাগুলো অধরা আফনানকে বলছে। আফনান সেই মানুষটা যাকে অধরা খুব ভালোবাসে, যার জন্য সারা রাত কেবিনের বাইরে দাঁড়িয়ে ছিল। কিন্তু আফনান এখন কোমায়। ডাক্তাররা বলতে পারছে না তার কবে হুঁশ ফিরবে বা আদৌ ফিরবে কিনা। চোখে লোনা পানি নিয়ে আফনানের বুকের উপরে নিজের মাথাটা রাখলো অধরা।
তারপর চোখ বুজে হারিয়ে গেল তার সেই অতীত জীবনের ঘটনায়। ভাবতে থাকলো কিভাবে তার পরিচয় হয় আফনানের সাথে। ভাবতে থাকলো কেন আজ আফনানের এই দশা। ফ্ল্যাশব্যাক। সবুজ ঘাসে ঘেরা বাগানটির সামনে সদর দরজা, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে পূর্ণিমা আপু। বেস্ট অফ লাক অধরা, ভালোভাবে যেও। পূর্ণিমার পাশে দাঁড়ানো আলো আপু বলল, রাস্তাঘাট দেখে শুনে যাবে আর ভালোভাবে ইন্টারভিউটা দেবে। ওকে? ওকে আপু, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। রাজিয়া বেগমের কাছে এসে অধরা বলল, আসি মামুনি, দোয়া করো। আসো মা, ভালোভাবে ইন্টারভিউটা দিও। সবাইকে সালাম দিয়ে অধরা ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেল। 25 মিনিট পরে অধরা দাঁড়িয়ে আছে একটি 8তলা ভবনের সামনে, AR গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফিসের সামনে। এখানে অধরা এসেছে চাকরি খুঁজতে। আজ ওর ইন্টারভিউ। অফিসের প্রথম সিঁড়িতে পা দেওয়ার আগেই ও মনে মনে আল্লাহকে ডেকে নিল। তারপর অফিসের মধ্যে গেল। অফিসের প্রথম তলাতেই ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। অফিসে ঢুকেই অধরা দেখল সারা অফিস লোকজনে ভর্তি। বাবা, এত লোক! কত লোক এসেছে এখানে ইন্টারভিউ দিতে, কিন্তু টিকবে তো মাত্র 20 জন। আর এই 20 জনের মধ্যে আমি কি টিকতে পারবো? ইস, ভুল হয়ে গেছে একটা। কোম্পানির এমডির পদে জব করতে পারলে ভালো স্যালারি পাওয়া যাবে, সেটা ভেবেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। এই পোস্টের জন্য তো মাত্র একজনকেই নিবে। আমি কি হতে পারবো সেই একজন? একটি চেয়ারে বসে বসে অধরা এই কথাগুলো ভাবছিল। তারপর হঠাৎ করেই ওর ডাক পড়ে গেল। অধরা তড়িঘড়ি করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে ইন্টারভিউয়ের রুমে গেল। রুমের দরজাটা খোলার পর, মে আই কাম ইন স্যার? রুমটিতে 2টি লোক ছিল। প্রথমজন একটি বড় চেয়ারে বসা, আর দ্বিতীয়জন বসেছেন তার পাশের একটি ছোট চেয়ারে। দ্বিতীয় লোকটি বলল, আরে বসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় লোকটি অধরাকে নানা প্রশ্ন করতে থাকে আর অধরা উত্তর দিতে থাকে। একটা সময় পরে অধরা মনে মনে ভাবল, ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই লোকটা আমাকে এত প্রশ্ন করছে, কিন্তু ওই লোকটা তো আমাকে কিছুই জিজ্ঞাসা করছে না, তাকাচ্ছেও না আমার দিকে। যখন দুজনই আমাকে পছন্দ করবে তখনই তো আমি চাকরিটা পাবো। বোঝা হয়ে গেছে এই চাকরিটা আর আমার কপালে জুটবে না। কথাগুলো ভাবতেই অধরার মনটা একটু খারাপ হয়ে গেল। মিস অধরা, কি হলো? আর ইউ অলরাইট? জি স্যার, আই এম ফাইন, সরি। এবার প্রথম লোকটি বলল, আপনাদের সরি থ্যাংক ইউ বলা যদি শেষ হয়ে থাকে তাহলে কাজের কথায় আসা যাক। দ্বিতীয় লোকটি বলল, অবশ্যই স্যার। প্রথম লোকটি অধরাকে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, ক্যান আই? শিওর স্যার। মিস অধরা, আপনি এই জবটা কেন করতে চান? স্যার, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আর এই জবটা আমাকে সেই সুযোগটা করে দেবে বলে আমি আশা করছি। মিস অধরা, মানুষকে জীবনে এত আশা করতে হয় না। এনিওয়ে, তা আপনি কোম্পানির এই পোস্টটার জন্যই কেন অ্যাপ্লাই করেছেন? আরও তো অনেক পোস্ট আছে এখানে, সেগুলোর জন্যও তো করতে পারতেন। কোনো স্পেশাল রিজন আছে কি এর পেছনে? নো স্যার। মিথ্যা কথা, সত্যিটা আপনারা জানেন। ওকে, আপনি কি এই পোস্টের সব কন্ডিশনগুলো মেনে নেবেন? কন্ডিশনের কথা শুনে অধরা একটু ঘাবড়ে গেল। কন্ডিশন? সরি স্যার, কিন্তু কিসের কন্ডিশন? আমাকে তো কোনো কন্ডিশনের কথা বলা হয়নি। কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে গেলে তাকে কিছু শর্ত মানতে হয়। আপনি কি সেটা জানেন না? না স্যার। দ্বিতীয় লোকটি বলল, আসলে স্যার, ওনার কোনো দোষ নেই, আমরাই অ্যাডভার্টিজমেন্টে কোনো শর্ত উল্লেখ করিনি। তো এখন করছি। মিস অধরা, আপনাকে এখানে কাজ করতে হলে 3টা শর্ত মেনে চলতে হবে। শর্ত নম্বর 1, আপনার বস আপনাকে যতই কাজ দিক না কেন আপনাকে তা করতে হবে উইথ ডিউ রেসপেক্ট।
আপনি কি সেটা করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ পারবো। শর্ত নম্বর 2, আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় এই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতে হতে পারে, আই মিন ক্রিয়েটিভ লেকচার দিতে হতে পারে। আপনি কি সেটা করতে পারবেন? আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। শর্ত নম্বর 3, এতক্ষণ পর্যন্ত যতগুলো মেয়ে এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছে তারা কেউই এই শর্তটি মানেনি, তাই তারা এই কাজটি পায়নি। এবার দেখি আপনি সেটি মানতে পারবেন কি না। প্রথম লোকটির কথা শুনে অধরা একটু ভয় পেয়ে গেল। বলল, কি শর্ত স্যার?